সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। ভালো কাজের দৃষ্টান্ত রেখে যাবে এ সরকার, জানিয়েছেন রিজওয়ানা। কিছু সাংবাদিকও ছিলেন ফ্যাসিবাদের স্বেচ্ছা সমর্থক। মির্জা ফখরুলের মন্তব্য, স্বাধীনতা বিরোধিতাকারীরা নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, অভিযোগ গয়েশ্বরের। ভূমিকম্পে করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক। নগর কেন্দ্রিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সরকার, জানালেন গণপূর্ত উপদেষ্টা। একদিনে 2 ভোট চ্যালেঞ্জিং হলেও সাফল্যের আশা অর্থ উপদেষ্টার। যুক্তরাষ্ট্র সহ 16 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু রাত 12টায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যেন দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার মানেই শুধু সংবিধান পরিবর্তন নয়। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানালেন, ভালো দৃষ্টান্ত রেখে যাবে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট মোবাশের আহমেদের। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাথে ছিলেন পরিবেশ, বন, জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সমাপনী বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরিকল্পনা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত জটিলতা, ভোগান্তি ও খরচ কমে আসবে। সংস্কার নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও করেন তিনি। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না। কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কুচক্রীদের হাত থেকে দেশকে বের করে আনতে হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে বর্তমান সরকারের জনকল্যাণকর কাজ। এটা যে শুরু হলো এবং আমাদের আইন অঙ্গন দিয়ে শুরু হলো, এই জন্য আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা এই পরিবর্তনটা মেনে নিলেন। আইনজীবীরা তো পক্ষে বিপক্ষে তর্কাতর্কি ছাড়া কোনো কিছু মানতে চান না। আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে। এই সরকারের নেওয়া কার্যক্রম নির্বাচিত সরকারকেও এগিয়ে নিতে হবে বলে জানান উপদেষ্টারা। আমাদের যে পরিবেশ। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আইসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় 6:30টার দিকে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বেগম জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। রবিবার রাতে খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বোর্ড তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। পরে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, একই সঙ্গে হার্টও আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাক্তার FM সিদ্দিকী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন। সেখান থেকে গণমাধ্যম কর্মীদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিএনপির 31 দফায় গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থনের কথাও মনে করিয়ে দেন বিএনপি মহাসচিব। রিপোর্ট সিকান্দার ইমানের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশে মিডিয়াকে কোনো শিল্প গোষ্ঠীর হাতে দেয়া ঠিক হবে না। গণমাধ্যমে কাজের পরিবেশ ঠিক করার পরামর্শ দেন তারা। চান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন। যত কথাই বলি না কেন, ওই যে কথা আছে, মিষ্টি কথাই তো চিড়ে ভেজে না। তাহলে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব? এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে। বেতন কাঠামো পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল, এইটার সাথে একমত হতে পারছি না, কারণ আমি জানি না পুঁজিবাজারে যে এইটা আমাদের সম্ভব কিনা। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, পুঁজির কর্তৃত্বে থাকবে কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু
সেইটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন। আমাদের একদিকে যখন ওয়াচডগ বলা হয়, আরেকদিকে কিন্তু বলা হয় যেমন কুকুর তেমন মুগুর। ইংরেজিতে বলা হয় ওয়াচডগ, শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের বাংলায় আমরা কি বলি? তার মানে পিছনের দিকে তাকিয়ে কিন্তু খবরের কথা বলতে হবে, পিছন থেকে মুগুর পড়বে কিনা। এই মুগুরের ভয়ের মধ্যে তার স্বাধীন সাংবাদিকতা হবে না। সেমিনারে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে কর্মরতদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মফস্বলের মিডিয়া কর্মীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলেও মত দেন তারা। বলেন, সোশ্যাল মিডিয়ার ভিউয়ের জন্য নানা ধরনের জিনিস সামনে এসে অস্থিরতা তৈরি হচ্ছে। নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। জামাতের প্রতিনিধি হিসাবে না, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। সাংবাদিকদের অবদান অনুযায়ী পারিশ্রমিক এবং যথাযথ সম্মানের প্রাপ্তিতে আইনি অধিকারের পক্ষে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন, আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকতাকে আলাদা করে রাখার কথা বলেন আলোচকরা। জুলাই গণ অভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিকদের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যারা এক এক সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বিএনপির সার্বিক সহযোগিতা এবং দূরদর্শী নীতির আলোকে শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকের উদ্বোধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব মন্তব্য করেন। ফ্লাইবুক ভবিষ্যৎমুখী শিক্ষা প্রযুক্তির প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে সারা দেশে 4 কোটি লাইব্রেরি প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মান ধরে রাখতে বিএনপি নীতিগত সহায়তার ফ্লাইবুক নিয়ে এসেছে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ড সহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়েছে। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আহমেদ সরার রিপোর্ট। কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। এতে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাংবাদিকদের মতামত নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা করার পথ বের করতে হবে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা, সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন, তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে
আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, আগের মতো এখনো সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে উদ্বেগের। আমাদের খুব জরুরি আই থিঙ্ক সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মধ্যে অলরেডি বলেছেন। আই থিঙ্ক ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে এটা অবশ্যই বাতিল হওয়া উচিত। আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। আপনাদের মনে থাকবে এগুলো পাকিস্তানে কিভাবে ব্যবহার হচ্ছে আপনারা দেখেছেন, বাংলাদেশে সেভাবে ব্যবহার হতে পারে নাই, কারণ এখানে রিস্ট্রিকশন আছে যে এই ধরনের মামলা করা যায় না সরকারের অনুমোদন ছাড়া। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা এখন দেখছি, সরকার অনুমোদন না দিলেও ওই মবটা চলে গেলে সামহাও দি আদার ম্যাজিস্ট্রেট মামলাটা নিয়ে নিচ্ছে। যে কোনো সরকারকে গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্পকালে প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হয়। ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এবং শনিবার দুদিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হবার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে রাজধানী সহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার সক্ষমতা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্প মোকাবেলার জন্য জনসচেতনতা ও আইনের বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ IAB আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এসব ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার। তারা বলেন, ভূমিকম্প ঝুঁকি রয়ে গেছে এমন এলাকা চিহ্নিত করা জরুরি। অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার নগর কেন্দ্রিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেমিনারে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, ভবন নির্মাণে আইন প্রয়োগের পাশাপাশি বাড়ির মালিকদের সহায়তা দেওয়ার মানসিকতা তৈরি হতে হবে। সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার বিধান থাকা দরকার। রাজুক যখন বলবে এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোকে ভাঙতে হবে, অনেক সময় রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই, এটা খুবই জরুরি। গত কয়েক বছর যাবত বারবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে। জনমনে এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানবন্দরে শেরিং তোবগেকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্যসেবা এবং ইন্টারনেট সংযোগ, এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্বাক্ষর করে দুই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারাও শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর-অত্রের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের সব সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় কমনওয়েলথ মহাসচিব নির্বাচন ও পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন। মহাসচিব নিশ্চিত করেন আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি, বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ৩-০ ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা হয়। জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে আয়োজনের কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। এদিন বৈঠকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, চালের দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকলেও এখন বাড়তির দিকে, তাই নন বাসমতি চাল আমদানি করা হবে। উপদেষ্টা বলেছেন, অন্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান শুধু প্রশাসন দিয়ে নয়, রাজনৈতিক সরকারও লাগে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শুধু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের কারণে নির্বাচনে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। সোমবার রাত 12টা থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ 16 দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে ভোটার নিবন্ধন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এই কার্যক্রম চলবে 28 নভেম্বর পর্যন্ত। সোমবার তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, রাত 12টা থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়েতেমালা, ডোমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমও আগামী 28 নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ান এবং সাবেক মেজর রাফাত এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর। সকাল 9:30টায় তাদেরকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া 27 নভেম্বর আবু সাঈদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দেওয়া হয়েছে। ঢাকা 6 আসন জুড়ে এবং ঢাকা 7 আসনের বেশ কিছু এলাকার বাসাবাড়িতে দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে ইশরাক হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকা 6 ও 7 আসনের ওয়ারী, সূত্রাপুর, গ্যান্ডেরিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালির বেশ কিছু এলাকায় গ্যাসের সংকট চলছে। এতে এসব এলাকার জনগণকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আসায় সমাধানের জন্য তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ইশরাক হোসেন।
ঢাকা ৬ এবং ঢাকা ৭-এর আংশিক এলাকা অর্থাৎ পুরান ঢাকায় আমাদের প্রচণ্ড গ্যাস সমস্যা, বাসাবাড়িতে দীর্ঘদিনের সমস্যা এটি। তো সেখানকার যে জনগণ রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এসেছি। এসে আমাদের গ্যাস সমস্যার কথা আমরা বিস্তারিত এমডি সাহেবের সাথে আলাপ করেছি এবং ওনার কাছে আমরা এই সমস্যার সমাধান চেয়েছি এবং আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিব সেই আশ্বাস ওনাকে দিয়ে এসেছি। তো উনি খুব যথেষ্ট আন্তরিকভাবে আমাদের অভিযোগটি গ্রহণ করেছেন এবং সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজারে এই অঞ্চলে উনি টিম পাঠাবেন উনি আমাদেরকে জানিয়েছেন। সেই টিম গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোন কোন পাড়ায় কোন কোন মহল্লায় গ্যাসের চাপের সমস্যা রয়েছে এবং আমাদের যে ওই এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলররা রয়েছেন তাদেরকে নিয়েও আমরা একাধিক বৈঠক এই বিষয়ে করেছি এবং আমরা তিতাস গ্যাসকে সর্বোচ্চ সহযোগিতা করব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি আধুনিক, কার্যকর এবং গণমুখী বিচার ব্যবস্থা গড়তে ধারাবাহিক প্রশিক্ষণ, ডিজিটাল ব্যবস্থাপনায় দক্ষতা এবং নৈতিক সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি। সুপ্রিম কোর্টে অনলাইনে আইনজীবীদের জন্য ধারাবাহিক পেশাগত উন্নয়ন অনুষ্ঠান এবং বার কাউন্সিলের ডিজিটাল বিএলডির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন, বাংলাদেশের আইনগত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তথ্যভিত্তিক শাসন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে। তিনি আরও বলেন, সারা বিশ্বে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। প্রচলিত আইনি অনুশীলন যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি বলেছেন, বিগত 16 মাসে বিচার বিভাগে বিচার প্রাপ্তির সুযোগ বাড়িয়েছে। একটি সংস্কারমুখী বিচার বিভাগকে সমর্থনে পরিবর্তনশীল আইনজীবী সমিতি অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আইনজীবীরা নিয়মিতভাবে তাদের জ্ঞানকে হালনাগাদ করলে যুক্তি উপস্থাপন উন্নত হয়, বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়, আদালতের সময় বাঁচে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। Bangladesh's legal and constitutional institutions are undergoing purposeful transformation. Around the world, the legal profession is changing rapidly. মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন, দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। রাজনৈতিক শাসকরা রাজনৈতিক নানা স্বার্থে মেয়েদের উপর জুলুম করে এমন অভিযোগ তার। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নিয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অসভ্য সমাজে নারী শিশু নির্যাতন ঘটে, তাই একটি দেশ নারী ও শিশুকে কিভাবে দেখে সেই বিবেচনায় সবকিছুর বিচার করা উচিত। শারমিন মুর্শিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মেয়েরা প্রমাণ করেছে দেশের সংকটে তারা কতটা বলিষ্ঠ ও দুঃসাহসী। জানান, দেশের যে কোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা 24 ঘন্টার মধ্যে জানা এবং এই ব্যাপারে সক্রিয় হবার লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। এজন্য কুইক রেসপন্স স্ট্র্যাটেজি করা হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবার উদযাপিত হবে 16 দিন ব্যাপী। 25 নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন হবে। রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, 54 বছর পর আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, তবে আলেমদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন। হিল্লা বিয়ে নারীর প্রতি অবমাননা মন্তব্য করে উপদেষ্টা জানান, শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা এতে অংশ নেন।
ইশরাক হোসেনকে আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর 101 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে ইশরাক হোসেনকে আহ্বায়ক, অ্যাডভোকেট KM কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ডক্টর KMI মন্টিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে 101 সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে মুক্তিযোদ্ধা দল। তারেক রহমানের 31 দফায় বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সমৃদ্ধি সমাবেশ হয়েছে কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা বিএনপি সদস্য সচিব এবং গাজীপুর 1 আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতারা। আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই, আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল দল, এই বিশাল দলে অনেক রকম প্রতিযোগিতা থাকবে, অনেকেই মনোনয়ন চাইতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই বিএনপি পরিবার। আশুলিয়ায় তাজরিন ট্র্যাজেডির 13 বছর আজ। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে ফুল দিয়ে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ করলেন স্বজনরা। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনের সামনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা। স্মরণ সভায় শ্রমিকদের দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি দাবি করেন বক্তারা। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণে দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সাক্ষী জটিলতা এবং মালিক পক্ষের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে বলেও অভিযোগ তাদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমানোর চেষ্টা করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি। প্রাণী সম্পদ উপদেষ্টা আরও জানান, ফিড তৈরির কারখানাগুলোতে বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে, সেটি করা গেলে মৎস্য এবং প্রাণী ফিডের দাম কমবে। তিনি আরও জানান, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে বর্তমান সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও জানান, কোনো সরকার সব কাজ শেষ করতে পারেন না। বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রাখছেন, যা নির্বাচিত সরকার শেষ করবেন। দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি হয়েছে হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় তিনি সেবা গ্রহীতাদের অভিযোগ সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালিদ রহিমও উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ অনেকেই। পরে সেবা গ্রহীতাদের 85টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। বিজয় বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক 35 সদস্য। সন্ধ্যে 6:30 থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন। এই সময় কারা ফটকের সামনে উপস্থিত ছিলেন তাদের স্বজনরা। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার যাচাই বাছাই শেষে সন্ধ্যায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কাশিমপুর হাই
সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 1 জন, কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে 2 জন এবং পার্ট 2 থেকে 32 জন। এর আগে গত বৃহস্পতিবার 53 জনের জামিন মঞ্জুর করে আদালত। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, শেখ হাসিনার আমলে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, যা হয়েছে সবই দিনের ভোট রাতে হয়েছে। হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, চট্টগ্রামে জামায়াতের এক শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে দলটি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানামুখী ষড়যন্ত্রে জড়িত। তাদের কথাবার্তায় ইঙ্গিত দিচ্ছে প্রশাসনকে কবজা করে আওয়ামী মার্কা নির্বাচনই তাদের মূল এজেন্ডা। ময়মনসিংহের ধোবাউড়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। নরসিংদী 2 পলাশ আসনের 5 দোনায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও 31 দফা লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহিন শাহ শানুর নেতৃত্বে 5 দোনা মোড় ও বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালীতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সাভারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে শোভাযাত্রাটি জিরানী বাজার থেকে শুরু হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ভাটারায় আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটারা থানাধীন সব মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার খতিব, ইমাম ও আলেম ওলামারা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান চেয়ারম্যান। এ সময় আলেম ওলামাদের ভূমিকা, সমাজ সংস্কার, নৈতিকতা ও জাতীয় জীবনে ধর্মীয় নেতাদের অবদান তুলে ধরেন বক্তারা। সিইও অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি ও ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ ফিরোজ আলমকে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে বাংলাদেশ সি সুড অ্যাওয়ার্ডসের 4র্থ আসরে তাদের এই সম্মাননা দেয়া হয়। ঢাকার শ্যামলীতে মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক 4K এন্ডোস্কোপ অ্যান্ড ইমেজিং সিস্টেম মেশিন উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর হোসেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার ফিরোজুর রহমান সহ অন্যান্যরা। ছেলেদের পোশাকের নতুন ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু করল গোল্ডেনওয়ে ফ্যাশন হাউস। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 1-এর ব্লক ডিতে শোরুমটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, সহসভাপতি আবুল কাইয়ুম তালুকদার মনি। এ সময় আরও উপস্থিত ছিলেন গোল্ডেনওয়ে ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজালাল চৌধুরী সহ অনেকে। ঢাকা ব্যাংক পিএলসি এবং মাস্টার কার্ড তরুণদের জন্য বিশেষ ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড স্পার্ক চালু করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকা ব্যাংকের সাথে প্রিপেইড সেগমেন্ট যাত্রা শুরু করল মাস্টার কার্ড। তরুণদের জীবনধারা ও বৈশ্বিক স্বপ্নকে মাথায় রেখে এই কার্ড তৈরি করা হয়েছে। এতে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের পাশাপাশি রয়েছে নানা বিশেষ সুবিধা ও অভিজ্ঞতা পাওয়ার সুযোগ। ডুয়াল কারেন্সি সুবিধার কারণে তরুণ কার্ড হোল্ডাররা দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গায় সহজে লেনদেন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোস্তাক আহমেদ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয় বলেছেন আইন উপদেষ্টা। ভালো কাজের দৃষ্টান্ত রেখে যাবে সরকার, জানিয়েছেন রিজওয়ানা।
কিছু সাংবাদিকও ছিলেন ফ্যাসিবাদের স্বেচ্ছা সমর্থক। মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধিতাকারীরা নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, অভিযোগ গয়েশ্বরের। ভূমিকম্পে করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক। নগর কেন্দ্রিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সরকার, জানালেন গণপূর্ত উপদেষ্টা। একদিনে 2 ভোট চ্যালেঞ্জিং হলেও সাফল্যের আশা অর্থ উপদেষ্টার। যুক্তরাষ্ট্র সহ 16 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু রাত 12টায়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।